পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অদূর ভ্রমণকে সঙ্গে নিয়ে। অজানা অচেনা জায়গায় হারিয়ে যেতে আমাদের সবারই ভালো লাগে। কর্মব্যস্ততা, কর্মক্লান্তি, একঘেয়ে জীবন সমস্ত কিছু থেকে মুক্তির স্বাদ নিতে ভ্রমণের কিন্তু কোনো বিকল্প নেই। সেই কারণেই পেখম রেডিওয় শুরু হয়েছে এই ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানটি, যেখানে বিশিষ্ট সাহিত্যিক বিভিন্ন পত্রপত্রিকায় ভ্রমণ বিষয়ক কাহিনী যার প্রকাশিত হয়, সেই ভ্রমণ কাহিনীকার শ্রী অমর নন্দী কলকাতার কাছে পিঠে বা একটু দূরে কোনো জায়গার সন্ধান আমাদের দিয়ে থাকেন, সেই সঙ্গে সেখানে কিভাবে যাওয়া যায়, থাকার ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যও দিয়ে থাকেন। চলুন এবার তাহলে আমরা সাহিত্যিক শ্রী অমর নন্দীর সঙ্গে মানস ভ্রমণে বেরিয়ে পড়ি। সবাই ভালো আছেন আশা করি। গতদিন অদূর ভ্রমণে বলেছিলাম যে আজকে একটু অন্যরকম ভ্রমণের কথা বলবো আপনাদের, সেই মতো চলে এলাম আবার আপনাদের কাছে। আর আজকে বলবো একটু অরণ্য ভ্রমণের কথা। আর প্রথমেই বলে রাখি যে আমার প্রথম ভালোবাসা কিন্তু এই অরণ্য। ছোটবেলা থেকে যখন জিম করবেট পড়েছি কিংবা বিভূতিভূষণ, বা একটু বড় হয়ে বুদ্ধদেব গুহ, তখন থেকে কিন্তু আমার এই অরণ্য প্রেম। যখনই সুযোগ পেয়েছি ঘুরে বেরিয়েছি জঙ্গলে, পাহাড়ে। আর বিভিন্ন ঋতুতে যে বন পাহাড়ের যে রূপ আর আদিবাসীদের যে সহজ সরল জীবন আমায় বারবার অরণ্যের কাছে নিয়ে গেছে। আজকে যে অরণ্যের কথা বলবো, যে অরণ্য ভ্রমণের কথা বলবো, তা জানতে গেলে প্রথমেই জানতে হবে এক অরণ্য পুরুষকে। তিনি পরিবেশ ও সমাজকর্মী এবং বঙ্কিম পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কবি ও সাহিত্যিক কমল চক্রবর্তী। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ধরেছেন, আজ বলবো কবি কমল চক্রবর্তীর নিজের হাতে তৈরি অরণ্য ভালো পাহাড়ের কথা। ভালো পাহাড় আমার প্রথম যাওয়া, যে সেটা কলকাতার এক বাংলা দৈনিকের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য এক গ্রীষ্মের সকালে ভোরবেলা হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে গালুডিতে গিয়ে নামলাম। ঘাটশিলার পরের স্টেশন গালুডি, সেখানে একটি ছোট্ট দেহাতি স্টেশন। আমাদের সাথে দু একজন মাত্র নামলো। কথা মতো কমলদা অটো ড্রাইভার দীপককে বলে রেখেছিল সে স্টেশনে নামতেই ও আন্দাজ করে এগিয়ে এসে নিজের পরিচয় দিয়ে আমাদেরকে নিয়ে গিয়ে ওর অটোতে বসালো এবং গালুডি স্টেশন থেকে ভালো পাহাড়ের যে রাস্তা সেটা 25 কিলোমিটারের মতো, আর 40 থেকে 50 মিনিটের মতো লাগে। যাত্রাপথটা খুবই সুন্দর, অসাধারণ এই যাত্রাপথ। আর গালুডির দোকানপাট, বাজার, এই চত্বরটা পেরিয়ে আমরা এই উঁচু নিচু পাহাড়ি রাস্তায় চলা শুরু করলাম। দুপাশে সবুজ ক্ষেত, কোথাও গরুর পাল নিয়ে দেহাতি মানুষেরা চড়াতে বেরিয়েছে। একটু দূরেই দলমা পাহাড়ের শ্রেণী। আমরা যত যাচ্ছি তত গভীর জঙ্গলের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। আর পাশ দিয়ে বয়ে চলেছে কিশোরী মেয়ের মতো লাফাতে লাফাতে
একটি নদী, সাতগুরুং নদী। তা দীপক আমাকে বলল, যে অটো ড্রাইভার দীপক বলল যে 7বার ঘুরে নাকি এই নদীটি তার যাত্রা পথে এগিয়ে চলেছে, তাই এই জন্য তার এরকম নাম। আর 8 ঘন্টার মতো যাওয়ার পরে এরকম রাস্তায় আমরা একটি জায়গায় গিয়ে বিরতি নিলাম। সেটার নাম হচ্ছে দুয়ার্সিনী। রাস্তার ধারে দুয়ার্সিনীর মন্দির রয়েছে আর কয়েকটি দোকানপাট। সুন্দরবনে যেমন বনদেবী আছে, এখানে তেমন বনদেবী হচ্ছেন দুয়ার্সিনী। আর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে দুয়ার্সিনীর থান। আর পেছনের রাস্তাটা চলে গেছে একদম সাতগুরুং নদী পর্যন্ত, এবং এই বড় বড় পাথরের ওপর দিয়ে সেই নদীটা ছলাৎ করে বয়ে চলেছে একদম গভীর অরণ্যের দিকে। শুনলাম যে এই দুয়ার্সিনী মন্দিরকে ঘিরে পৌষ সংক্রান্তিতে একটা বিরাট মেলা বসে, আর প্রতি সপ্তাহে শনিবার করে এখানে একটি হাট বসে। ঠিক দুয়ার্সিনীর রাস্তার পাশেই উঠে গেছে দলমা পাহাড় এবং ঘন জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের 3টি খুব সুন্দর সাজানো বাংলো আছে। অনেকে এই দুয়ার্সিনীকে জঙ্গলমহলের ডুয়ার্সও বলেন। কিন্তু আমরা কিছুক্ষণ চা বিরতির পর আবার চলা শুরু করলাম। মিনিট 20-র মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ভালো পাহাড়ে। তা সেখানে পৌঁছেই কবি কমল চক্রবর্তী এসে আমাদের ভেতরে নিয়ে গেলেন সাদরে, এবং নির্দিষ্ট গেস্ট হাউসের ঘরে লাগেজ টাগেজ রেখে এসে আমরা সোনাঝুরি, রুদ্রপলাশ, নিম এই সমস্ত গাছে ছাওয়া হরেক রকম ফুলে ভরা যে বাগান, তার মধ্যে একটা খড়ের চাউনি দেওয়া একটা গোল খোলা ঘর আছে, সেখানে এসে বসলাম। এবং কিন্তু মনে হচ্ছিল বাইরে এত প্রচণ্ড গরম দাবদাহ, তার মধ্যেও মনে হচ্ছিল শীতাতপ নিয়ন্ত্রিত কোনো জায়গায় এসে বসেছি। তো কিছুক্ষণ বিশ্রামের পর চান টান করে দুপুরে খাওয়ার পরে আমরা কমলদার সঙ্গে কথা শুরু করলাম। আমি প্রথমেই জিজ্ঞেস করছিলাম যে কবিতা আর গদ্য লেখার পাশাপাশি আপনি যে টেলকোর ইঞ্জিনিয়ার হিসেবে নিশ্চিন্ত জীবন ছিল, চাকরি করতেন, তা সেসব ছেড়ে দিয়ে হঠাৎ ভালো পাহাড়ের স্বপ্ন কবে থেকে দেখা শুরু করলেন? তা তিনি বললেন যে আমার কবিতা লেখার শুরুটা একটু দেরিতেই, তখন বয়স 23-24 হবে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বাংলা নিয়ে MA পড়ছিলেন। ভেবেছিলেন কোনো কলেজে পড়াবেন, তবে অনেক ছুটি পাবেন, তখন অনেক ঘুরতেও পারবেন, অনেক লিখতে পারবেন। কিন্তু অবশেষে সেই কারখানার চাকরিতেই তাকে ঢুকতে হলো। তবে অরণ্য ছিল তার রক্তে। 1968 সাল থেকে জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়ানো শুরু করেছেন। দলমার অরণ্যের ধারে তার বেড়ে ওঠা, আর পরে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে সারান্ডার জঙ্গলে চষে বেরিয়েছিলেন। এই চাইবাসার জঙ্গলে তখন দেখা হয়েছিল একটা খুব সুন্দর নদী, তার নাম বোরো নদী। তিনি আরও বললেন যে সুনীল গঙ্গোপাধ্যায়, পূরবী মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় যদি না থাকতেন তাহলে হয়তো তার এই অরণ্য প্রেম বা অরণ্য তার কাছে অনাস্বাদিতই থেকে যেত। ঠিক এরপরেই তার ভালো পাহাড়ের ভাবনা আস্তে আস্তে শুরু হয়। প্রথমে বন্ধু পার্থসারথী চৌধুরীকে নিয়ে ঝাড়গ্রামে তিনি জমি কিনতে চেয়েছিলেন। পরে মত একটু বদলেন। ঝাড়খণ্ডের সীমানা কাছে পুরুলিয়ায় উচ্চ বর্ণের যে দত্ত পরিবার আছে তাদের জমি, প্রায় 80 বিঘা জমি কিনলেন। এই জমি কেনার সময় ছিলেন যে কবি বারিন ঘোষাল, তিনি অবশ্য এখন আর নেই, তিনি প্রয়াত হয়েছেন। দেবজ্যোতি চক্রবর্তী, মনোজ ঘোষাল, ইমন রায় এনারা। প্রথম জামশেদপুর থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা স্কুটারে করে পাড়ি দিয়ে এই বান্দোয়ানের ডাঙরজুড়ি ব্লকে ভালো পাহাড়ে তারা আসতেন। আর সঙ্গে আসতেন কবি বারিন ঘোষালও। অবশেষে জমি কেনার পর পুরুলিয়ার এই রুক্ষভূমিতে সবুজের অভিযান শুরু হলো। সেই সময় ভালো পাহাড়ের কাছে আসতে গেলে বান্দোয়ান থেকে 12 কিলোমিটার পথ আসতে হতো। সেখানে না ছিল কোনো ভালো রাস্তা, বিদ্যুৎ তো মানে চিন্তাই করা যায় না, কল্পনার অতীত। বৃক্ষ মানব কমল চক্রবর্তী তার একটি লেখায় লিখেছেন যে বৃক্ষ আমাদের রক্তে, বৃক্ষের ছায়া, বৃক্ষের নির্যাস, বৃক্ষ সৃজিত এই শরীর। যে কোনো অংশ শরীরের যত গভীর বা প্রকাশ্যে, তার পুষ্টি ও ব্যাধি নিরাময় শুধু বৃক্ষই পারে। যদি যিশু, কৃষ্ণ বা মোসেজের পুজো না করি তবু বাঁচব, কিন্তু বৃক্ষ যদি না ভালোবাসি, না বন্দনা করি, এই 1000 বছরের মনুষ্য সমাজ শেষ হয়ে যাবে
এবং বৃক্ষ আমেরিকা বা ইরান, ক্রোয়েশিয়া কিংবা সাইবেরিয়া সবার পক্ষে সমান অনিবার্য। এই ভুবনের প্রথম অনিবার্য বৃক্ষ এবং শেষ অনিবার্য বৃক্ষ। এই কথা ভেবে এই প্রান্তিক রুক্ষভূমিতে শুরু হলো পথ চলা, শুরু হলো অভিযান। অভিযান মানে বৃক্ষরোপণের অভিযান। একটি একটি করে গাছ লাগিয়ে এবং প্রত্যেকটিতে আলাদা করে জল দিয়ে বাঁচানোর প্রক্রিয়া শুরু হলো। ধীরে ধীরে আকাশমণিরা বেড়ে চলল, 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000। সঙ্গে বাড়ল জারুল, শাল, বাঁশ, গামহার, পলাশ, রুদ্রপলাশ, অমলতাস, মুচকুন্দ, এরা সবাই। তাই এবার রেন হারভেস্টিং করে জলের ব্যবস্থা করা হলো। একটি একটি করে 1 লক্ষ গাছ লাগিয়েছেন গাছ মানব কমল চক্রবর্তী। এখন তা বেড়ে প্রায় 10 লক্ষ গাছের নিবিড় অরণ্য। অবিশ্বাস্য হলেও সত্যি, সদিচ্ছার প্রবল ইচ্ছা শক্তি কোনো অসম্ভবকে কীভাবে সম্ভব করতে পারে তা ভালো পাহাড় না আসলে কিন্তু বোঝা যাবে না। এখনও প্রায় 50টির বেশি প্রজাতির পাখি এখানে আছে। বেজি, বুনো খরগোশ, কাঠবিড়ালি, তাদের নিশ্চিন্ত ঠিকানায় ভালো পাহাড়ের অরণ্য। 4টে বিশাল পুকুর কাটানো হয়েছে এখানে ভূপৃষ্ঠের জলতলকে ধরে রাখার জন্য, সেচের কাজে লাগানোর জন্য। পুকুর কাটা মাটির একটা বড় অংশ দিয়ে আবার জঙ্গল সাফ করে বানানো হয়েছে চাষের জমি। বর্তমানে প্রায় 24-25 রকমের প্রজাতির ধান হচ্ছে এখানে। তার মধ্যে কালো নুনিয়া, ব্রাউন রাইস, তুলাই পাঞ্জির মতো বিরল প্রজাতির ধান যেমন আছে, তেমনি শীতকালে চাষ হচ্ছে বাঁধাকপি, টমেটো, এ সমস্ত মরশুমি ফসল আর অর্গানিক আলু। এ ব্যাপারে অবশ্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা খুব সাহায্য করছেন। তার সাথে অবশ্যই স্থানীয় আদিবাসী শ্রেণীদের যে নিরলস পরিশ্রম তাতে রয়েছে এখানে। আর প্রতি শীতকালে কলকাতা থেকে, আশেপাশে থেকে সংগ্রহ করা হয় মরশুমি ফুলের চারা এবং ফুলের চাষ করা হয় ভালো পাহাড়ে। সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে হচ্ছে একটি আদিবাসীদের জন্য একটি স্কুল গড়ে তোলা হয়েছে 2004 সালে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদিত ক্লাস 8 পর্যন্ত এই স্কুলে বর্তমানে পড়তে আসে ডাঙ্গরজুড়ি, কুচিয়া, এই সমস্ত আশেপাশের জঙ্গল বস্তি প্রায় 210 জন ছাত্রছাত্রী। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2খানা গাড়ি দিয়েছেন এদের জন্য, সেখানে জঙ্গল বস্তি থেকে ছেলে মেয়েদের নিয়ে আসা হয় এবং দিয়ে আসা হয়। আর নতুন একটি স্কুল ভবন তৈরি হয়েছে, সেটির জন্য আর্থিক সহায়তা করেছেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্কুলের কিছু ছেলে মেয়ে কিন্তু আবাসিক হিসাবে হোস্টেলে থাকে সম্পূর্ণ বিনা খরচে, এবং স্কুলের যত ছেলে মেয়েরা তারা প্রতিদিন এখানে খাওয়া দাওয়া তাদের ব্যবস্থা আছে থেকে, তাদের যে শিক্ষক শিক্ষিকা তারাও এখানে খান। আর স্কুলটি 2008 সালে বেস্ট কেয়ারিং স্কুল হিসেবে টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড পায়। এখানে আসলে সবার একটা সুন্দর অভিজ্ঞতা হবে যে প্রতিদিন সকালবেলা কবি কমল চক্রবর্তী নিজের হাতে তৈরি চা করে অতিথিদের পরিবেশন করেন। আর এখানে যারা আসেন তাদের জন্য যে 4খানা সুন্দর গেস্ট হাউস, কিন্তু বাহুল্য বর্জিত গেস্ট রুম আছে দোতলায়, এবং তার সামনে রয়েছে খুব সুন্দর একটা বারান্দা। সেই বারান্দায় বসলে দূরে দলমা পাহাড়ের শ্রেণী দেখা যায়। এছাড়াও বাগানের অপর প্রান্তে আরও 4খানা গেস্ট হাউস আছে। যারা এখানে আসেন অতিথি হিসাবে তারা এই গেস্ট হাউসগুলোতেই, গেস্ট রুমেই থাকেন। তা কবি সঙ্গে কথা হচ্ছিল, বঙ্কিম পুরস্কার প্রাপ্ত কমল চক্রবর্তীর সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বললেন যে একটি কবিতার থেকে, একটি পুরস্কারের থেকে নিরন্ন ওই মুর্মু, সোরেন, হাঁসদা এই মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া অনেক দামি, আমার কাছে অনেক জরুরি। স্নানের সময় যে আদিবাসী যুবতীটি তার ভিজে যাওয়া কাপড়টি শুকোনোর অপেক্ষায় থাকে, আর তার হাতে একটি কাপড় তুলে দেওয়া অনেক বড় পুরস্কারের সমান। আর ঠিক তাদের কথা ভেবেই এখানে একটি ডে কেয়ার সেন্টার খোলা হয়েছে। প্রতিদিন প্রায় 30-40 জন মানুষ এখানে চিকিৎসা পান। ব্রিজ অ্যান্ড রুপ কোম্পানির আর্থিক সহযোগিতায় এখানে ছোট্ট একটি হাসপাতাল তৈরি হয়েছে। যেদিন মুর্মু, মাহাতো, হেমরমলা এখানে তাদের চিকিৎসা পরিষেবা পাবে, সেদিন একটি সফল কবিতার মতোই সত্যি হবে আমার স্বপ্ন। যারা
গিয়ে থেকেছেন ভালো পাহাড়রা জানেন যে এখানে প্রতিদিন সকালে ভোর হয় হলুদ অমলতাস আর লাল পলাশের ফাঁকে সূর্যোদয়ের মধ্যে দিয়ে, আর শোনা যায় সকালেই দোয়েল, টিয়া, কোকিল, বেনেবু আর দুর্গাটুনটুনির শীষের আওয়াজ। আমরা সন্ধ্যাবেলা ভালো পাহাড়ে গেটের ওপারে মাঠে চেয়ার নিয়ে বসেছিলাম, তখন সন্ধে প্রায় নেমে গেছে। আকাশলীনা গাছের ফাঁকে দূরে প্রথমার চাঁদ উঠেছিল, সম্ভবত প্রথমা ছিল সেদিনকে, সরু চাঁদ আকাশে। আর সেখানে সেই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অপলকে শুনছিলাম ভেতর থেকে যে যারা আবাসিক ছাত্রছাত্রীরা আছেন তারা সন্ধ্যার প্রার্থনার সঙ্গীত গাইছে সমবেত কণ্ঠে। যদি আলো না ধরে ওরে ও অভাগা, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। তাদের গলা ছাপিয়ে বৃক্ষমানব কমল চক্রবর্তীর গলার উদাত্ত কণ্ঠ ভেসে আসছিল। আকাশে একটা শুকতারা জল করছিল। মনটা তখন খুব আনমনা হয়ে পড়ছিল, আর ভীষণ মনে পড়ছিল কবি সুবোধ সরকার কমল চক্রবর্তীকে নিয়ে একটি কবিতা লিখেছেন, তার কয়েকটি লাইন। নিজের হাতে গাছ লাগাতে লাগাতে তিনি একটা গাছ, একজন গাছ মানব। মাহাতো, হেমব্রম, মুর্মুদের তিনি ত্রাতা, ওদের ওষুধ এনে দেন, ওদের অ আ কখা পড়ান, রবি ঠাকুর পড়ান। ভালো পাহাড় আসলে একটি কবিতা, তার থেকে মহৎ কবিতা আর কেউ লিখতে পারবে না। আসলে ভালো পাহাড়ের কথা বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। প্রথম থেকেই, আসলে প্রথম যাবার পর থেকেই আমিও এখন ভালো পাহাড়ের একজন হয়ে গেছি। সময় পেলেই চলে যাই সেখানে সবুজ অরণ্য আর আদিবাসী মানুষদের টানে। হ্যাঁ, অবশ্য আপনারাও চলে যেতে পারবেন মনে করলেই, খুব কাছেই, কলকাতার মাত্র 3 ঘন্টার রাস্তা। প্রকৃতির এই নিবিড় আশ্রয়ে 2 দিন খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন আদিবাসী মানুষদের সান্নিধ্যে, সবুজের মধ্যে। আর অতিথিদের জন্য আগেই বলেছি ওখানে 8খানা ঘর আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সকাল থেকে রাত পর্যন্ত, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত সবটাই ভালো পাহাড়ে ব্যবস্থা আছে। আর সঙ্গে পাবেন সেখানকার খেতে তৈরি টাটকা সবজি, সুস্বাদু চালের ভাত, গরুর দুধের দই, সঙ্গে মাছ মাংস তো আছেই। আর তবে ভালো পাহাড় যাওয়ার আগে অবশ্যই কবি কমল চক্রবর্তীকে ফোনে ঘরটা বুক করতে হবে। আমি সেই ফোন নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। 2টো নাম্বার, একটি হলো 9474462238 এবং অপরটি হলো 6297091055। নাম্বারটি আরেকবার বলছি, 9474462238 6297, অপরটি হলো 6297091055। আর যাবেন হাওড়া থেকে স্টিল এক্সপ্রেসে, সবচেয়ে ভালো যাওয়ার রাস্তা। 6:50 উঠে গালুডি স্টেশনে নামতে হবে। স্টিল না, ইস্পাত এক্সপ্রেসে উঠে 6:50 গালুডি স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে অটোতে এই ঘন্টাখানেকের মধ্যে অটোতে পৌঁছে দেবে আপনাকে ভালো পাহাড়ে। আর রাস্তা দিয়েও যাওয়া যায় গাড়ি নিয়ে, সেটা পুরুলিয়া শহর হয়ে বান্দোয়ান হয়ে আপনাকে যেতে হবে। আর আশা করি এই ভালো পাহাড়ের অরণ্যের কথা ভালো লাগলো আপনাদের আজকে। এবার আগামী দিনে এরকমই আরেকটি অরণ্য ভ্রমণকে নিয়ে আপনাদের সামনে আসব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।